আসসালামু আলাইকুম। আমরা হুইটবি আইল্যান্ডের সৌন্দর্যের গল্প করতে করতে ভাবলাম আজকেই আমরা আমাদের ছোট ভাইয়ের অফিস রেজাউল করিম ওর অফিস বোয়িংয়ের সামনে দিয়ে একটু ঘুরে আসি, কারণ আগামীকালকে আমার বড় ভাই ফ্লোরিডা ফেরত চলে যাবে। সো আমরা চলে গেলাম বোয়িংয়ের উদ্দেশ্যে। Did you know the largest building in the world by volume isn't a mall or a stadium, but an aircraft factory? Welcome to the Boeing Everett factory in Washington state. হ্যাঁ, আমরা চলে গেলাম এভারেট ওয়াশিংটন, যেটা কিনা সিয়াটল থেকে 22 মাইলস নর্থে। এই ম্যাসিভ ফ্যাসিলিটিটা পেইনফিল্ড নামে একটা জায়গার খুব কাছাকাছি, এবং ইট প্লেজ এ ক্রুশিয়াল রোল ইন গ্লোবাল এভিয়েশন, যেখানে আমার ভাই চাকরি করে। সো আজকে আমরা একটু বোয়িংয়ের ফ্যাক্টরির পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখব। আমার ছোট ভাই, যে কিনা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ও আমাদেরকে জানালো যে বোয়িং কিন্তু 1916 সালে উইলিয়াম বোয়িং নামে একজন এই সিয়াটল ওয়াশিংটনে এই অ্যারোপ্লেন কোম্পানিটা শুরু করে। এবং এটা আরও বলল ভাইয়া যে এই কোম্পানিটা এত ইনোভেশন, এটা আসলে শুধু একটা কোম্পানি না, এটা আসলে রিপ্রেজেন্ট করে ইঞ্জিনিয়ারিংয়ের যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, টিম ওয়ার্ক, তারপরে ইনোভেটিভ ওয়ার্ক, সব কিছু মিলে এই বোয়িংয়ের অফিসটা অনেক পপুলার। এবং এটা আসলে ওয়ার্ল্ডের বড় বড় যে এরোপ্লেনগুলো আছে সেগুলো এইখান থেকেই তৈরি হয়। যেমন আমি বলতে পারি যে ড্রিম লাইনার, 747, 787, 77। সো এই বড় বড় এরোপ্লেনগুলো কিন্তু এই বোয়িংয়ের ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়। আমরা বোয়িংয়ের এই এভারেট ফ্যাক্টরির পাশ থেকে মোটামুটি যতটুক কাছে থেকে দেখা যায় পুরোটাই ঘুরে দেখার চেষ্টা করছিলাম, এবং দূর থেকে দেখছিলাম যে অনেক অ্যারোপ্লেন কিভাবে ওরা সেটাকে অ্যাসেম্বল করে, কিভাবে এটার স্টার্টিং পয়েন্টটা কোথায় থাকে, তারপরে ওরা কিভাবে বিভিন্ন ধরনের টেস্ট করে। কারণ আমরা তো শুধু অ্যারোপ্লেনে চড়ি, কিন্তু এই অ্যারোপ্লেনে চড়ার আগে ব্যাক এন্ডে অনেক অনেক কাজ, অনেক কিছু এখানে আসলে ইনভলভ থাকে। যেমন বিভিন্ন ধরনের টেস্ট করতে হয় যে এটা আকাশে গিয়ে কতটা এটা প্রেশার সহ্য করতে পারবে, টেম্পারেচার চেঞ্জ হলে কি হতে পারে, অনেক ধরনের আসলে ইঞ্জিনিয়ারিং অনেক কিছু কনসার্ন এখানে ম্যাটার চিন্তা করতে হয়। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল যে বোয়িংয়ের যে এভারেট ফ্যাক্টরিতে যেই সব অ্যারোপ্লেনগুলো আমরা বাইরে থেকে দেখতে পেলাম, ওগুলো কিন্তু একটু গ্রিন কালার লাগছে। সো আমি এটা আমার ভাইকে জিজ্ঞেস করলাম, তো জানতে পারলাম যে আসলে এই গ্রিন কালারটা হচ্ছে একটা কোটিং, এটা হচ্ছে একটা প্রোটেক্টিভ গ্রিন প্রাইমার, এবং এটাকে বলা হয়, এটা দেওয়াই হয় হচ্ছে জিঙ্ক ক্রোমেট নামে একটা কেমিক্যাল ইউজ করে, যেটা কিনা করোশনকে প্রিভেন্ট করে, এবং ফাইনালি যে পেইন্টটা দেওয়া হবে যেটা, সেটা ইজিলি যেন এটার সাথে স্টিক করতে পারে। এবং এরপরে যখন বোয়িং বিভিন্ন ধরনের এয়ারলাইন কোম্পানিগুলোকে এই প্লেনগুলো যখন হ্যান্ড ওভার করে দিবে, তখন ওই কোম্পানিগুলা তাদের লোগো অনুযায়ী অ্যারোপ্লেনগুলোকে পেইন্ট করে নেবে। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে আমি দেখলাম যে অ্যারোপ্লেনের উইংসগুলো কিন্তু একটু ফোল্ড করা। সো এইটা বেসিক্যালি করা হয় যেন টু সেভ দ্য স্পেস অন দ্য গ্রাউন্ড। কারণ হচ্ছে যখন অনেক সময় অনেক মাল্টিপল প্লেনস পার্ক করা থাকে বা একটা এয়ারপোর্টে স্টোর করা থাকে, তো সো যেহেতু স্পেস হচ্ছে এখন একটা বিশাল ব্যাপার, সে এই জন্য এই উইংসগুলা যখন প্লেনটা ল্যান্ড করবে মাটিতে, তখন এই উইংসগুলা ফোল্ডেড হয়ে যাবে যাতে স্পেসটা সেভ করা যায়। বোয়িংয়ের ফ্যাক্টরির এত কাছে থেকে দেখার সৌভাগ্য কতজনের হয়েছে জানি না। তো আমরা আসলেই নিজেরা খুবই লাকি ছিলাম যে আমরা এত সুন্দর করে সব দেখতে পাচ্ছিলাম। আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে যে এইখানে বোয়িংয়ের যেই অ্যাসেম্বলগুলো হয় এগুলো এত বড় যে এক জায়গা থেকে ওদের আরেক জায়গায় যেই পার্টসগুলো নিয়ে যেতে হয় প্লেনের বিভিন্ন অংশগুলা, সেগুলো আসলে ওদের নিজস্ব একটা রেল লাইনই রয়েছে যেটা দিয়ে ওরা ক্যারি করে, বা ওদের একটা ট্রান্সপোর্টেশন আলাদাভাবে শুধুমাত্র বোয়িংয়ের জন্য। এবং আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে যে বোয়িংয়ের এই যে রোডটা, এই রোডটা কিন্তু বোয়িংয়ে এটার আসলে এটার অধিকারী। বোয়িংয়ের এই এভারেট ফ্যাক্টরিটা এত হিউজ যে এখানে আসলে অনেকগুলো বিল্ডিং, এবং একটা প্লেন বানানোর জন্য এখানে বিভিন্ন ধরনের অ্যাসেম্বলি লাইনস, তারপরে হচ্ছে পেইন্ট শপস, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্ল্যান যেখানে টেস্ট করা হয়,
ইভেন কি আমি শুনলাম আমার ভাইয়ের কাছে যে ওয়ার্কারদের জন্য নাকি একটা মেডিকেল ক্লিনিকও এখানে আছে, এবং এই মেইন বিল্ডিংটা এত বড় ওয়ার্ল্ডে যে এটা মোটামুটি একটা ডিজনিল্যান্ডকে ফিট করতে পারবে, এতটা বড়। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানের যেই ট্যাক্সিওয়ে, মানে ট্যাক্সিওয়ে বলতে বোঝাচ্ছি যেখানে অ্যারোপ্লেন যেই রোডটা দিয়ে আহ, চলাফেরা করে, আর হ্যাঙ্গার হ্যাঙ্গার বলতে বোঝাচ্ছি যে বড় বড় বিল্ডিং যেখানে অ্যারোপ্লেনগুলোকে স্টোর করা হয়, সেখানে রিপেয়ার করা হয় এবং অনেক সময় পেইন্টিংও করানো হয়। সো এই জিনিসগুলা এত ভালো লাগছিল আসলে, এইটা আমাদের অনেক কিছু শেখার। আমি পরে বাসায় এসে আমি বোয়িং সম্পর্কে আমি মনে হয় আগে এত কিছুই জানতাম না, এটার পেছনে যে এত হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার আছে এবং এটার যে এত টেকনিক্যাল, এটাকে এত বেশি ভালোভাবে চেক করা হয়, এত কিছু আমি আসলে জানতাম না। সো এই ভিজিটটা আমাদের কাছে সত্যি খুবই শিক্ষণীয় ছিল। আমরা যখন বোয়িংয়ের এই ফ্যাক্টরির পাশ দিয়ে ঘোরাঘুরি করছিলাম তখন মোটামুটি বিকাল হয়ে গিয়েছিল, আর ওয়েদারটাও তো খুবই কমফোর্টেবল ছিল, আমাদের খুবই ভালো লাগছিল। আর এই যে বিভিন্ন ধরনের এই যে প্লেনের যে পার্টসগুলো, আসলে এগুলা দেখতে আমার কাছে মনে হয় শুধু ছোটদের না, আমাদের বড়দের জন্য বিশাল বড় একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। তো আমরা যখন সামনের দিকে আরও যাচ্ছিলাম, ওখানে দেখতে পেলাম যে অনেক ওয়ার্কারদের গাড়ি। সো আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম যে আজকে তো সানডে, তারপরেও কেন এত গাড়ি পার্ক করা? তো বলল যে আসলে বোয়িংয়ের এই ফ্যাক্টরিটা কখনোই ক্লোজ হয় না, এটা একেবারে 24/7, মানে শিফটে শিফটে কাজ হয়। একটা শিফটে কাজ করে ওয়ার্কাররা বের হয়ে যায়, দেন আনাদার শিফটে আরও ওয়ার্কাররা গিয়ে সেখানে এই বিভিন্ন ধরনের অ্যাসেম্বলের কাজ করে থাকে। আর এখানে এই বোয়িংয়ের যেটা সবচেয়ে বেশি ভালো লাগে যে এখানে এত হিউজ একটা ফ্যাক্টরি, কিন্তু এরা খুব সুন্দরভাবে এটাকে হ্যান্ডলিং করে, এটার মেনটেনেন্স করে, এবং এটা নাকি যে এর আশেপাশের এনভায়রনমেন্টে যাতে কোনো ক্ষতি না হয় এই ব্যাপারেও এরা নাকি খুব কনসার্ন থাকে। সো এই ব্যাপারটা তো আসলেই খুবই ভালো লাগলো যে একটা এত বড় একটা কোম্পানি কিন্তু এনভায়রনমেন্টের কোনো ক্ষতি না করে তারা কিভাবে এই কোম্পানিটাকে এত বছর ধরে চালিয়ে যাচ্ছে। তো আমরা যখন টার্ন নিলাম দেখলাম যে এখানে অনেক পার্টস রাখা এবং অনেক কন্টেনার রাখা, এবং এই কন্টেনারে নাকি অনেক প্লেনের অনেক ছোট ছোট অংশ থাকে, সেই পার্টসগুলা ভেতরে ওই হ্যাঙ্গার যেখানে আমি বললাম সেইখানে নিয়ে গিয়ে সেই পার্টসগুলা খুবই সাবধানতার সাথে সেইগুলাকে অ্যাসেম্বল করা হয়। আর আরেকটা ভিডিওতে আমি আপনাকে দেখাচ্ছি এখনই যে এত ওখানে একটা প্লেনের যেটা টেস্ট করা হয় ওটাকে বলা হয় আসলে ফ্যাটিক টেস্ট। ফ্যাটিক টেস্ট মূলত হচ্ছে যে উইংস যখন প্লেনের নাড়াচাড়া করবে তখন যেন এই উইংসটা কতক্ষণ পর্যন্ত, এটা যখন টেক অফ হবে বা ল্যান্ড করবে তখন যেন এই প্লেনটা ব্রেক না হয়ে যায়। সেই জন্য আপনাকে আমি দেখাতে পাচ্ছি কিনা আমি ভালোভাবে বুঝতে পারছি না যে উইংসটা কিন্তু নাড়ানো হচ্ছে এখানে, এটাই একটা টেস্ট, এটাকেই বলে ফ্যাটিক টেস্ট। এবং এখানে একটা পাশে একটা কিন্তু ওয়েট হ্যাঙ্গিং করা আছে যেটা দিয়ে এই টেস্টটা সম্পূর্ণ করা হয়। বোয়িং যে শুধু প্যাসেঞ্জার অ্যারোপ্লেন তৈরি করে তা কিন্তু না, বোয়িং বিভিন্ন যে ইউএস ডিফেন্সে যেমন এয়ারফোর্স বা ইউএস মিলিটারি তাদের জন্য অ্যারোপ্লেন এই বোয়িং থেকেই কিন্তু তৈরি করা হয়। ইভেন কি আমি আরও জানতে পারলাম যে তারা নাকি স্পেস রিসার্চের সাথে যায়, যেমন রকেট বা এই ধরনের যেই স্পেস রিলেটেড যে আইটেমসগুলো রয়েছে এটাও এই বোয়িং থেকে অনেকভাবে ওরা তৈরি করার চেষ্টা করছে। তো এটা এত হিউজ, আসলে এটা আমার মনে হয় একদিনে কেউ দেখে এটা শেষ করতে পারবে না এই এভারেট ফ্যাক্টরিটা। আর আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে যদি কোনো দিন কারো সৌভাগ্য হয়, এটার কিন্তু একটা গাইডেড ট্যুরও আছে। যদিও আপনি এই ট্যুরের ভেতরে গেলে এর ভেতরে কোনো ছবিই তুলতে পারবেন না, কারণ এটা বোয়িং পারমিশন দেয় না, কিন্তু তবুও একদম কাছের থেকে একটা অ্যারোপ্লেন কিভাবে তারা অ্যাসেম্বল করে, কিভাবে জয়নিং হয়, তারপরে কিভাবে ওরাকে ট্রায়াল দেয়, হ্যাঁ কীভাবে এটাকে তৈরি করে, প্রত্যেকটা জিনিস একদম স্টেপ বাই স্টেপ ওই ট্যুরে দেখানো হয়। সো যদি কারো কোনো দিন সম্ভব হয় সে কিন্তু অবশ্যই এই ট্যুরটা নিতে পারে। আমরা সানডে গিয়েছিলাম এবং আমাদের হাতে আসলে বেশি সময়ও ছিল না এই ট্যুরটা নেওয়ার। সো আমরা বাইরে দিয়েই ঘুরেই যতটুকু ইনফরমেশন গ্যাদার করতে চাচ্ছিলাম ততটুকুই করে নিচ্ছিলাম। সিয়াটল সিটিটা আসলে দেখতেই যে শুধু সুন্দর তা কিন্তু না, এটা কিন্তু আসলে একটা বিশাল বড় টেক হাব।
কারণ আমি আগেই বলেছিলাম যে সিয়াটলে কিন্তু বোয়িং ছাড়াও অ্যামাজন, তারপরে স্টারবাকস, তারপরে মাইক্রোসফট, এগুলোর সব হেড অফিসগুলো কিন্তু সিয়াটলে। সো সিয়াটল যদি আপনারা কেউ ঘুরতে আসেন, তারা কিন্তু এই অফিসগুলোর সামনে একটা ট্যুর দিতে পারেন। এটাতে আপনারা অনেক কিছু আসলে জানতে পারবেন, আর বাচ্চারা বিশেষ করে অনেক ইন্সপায়ার হয়। কারণ এই বড় বড় কোম্পানিগুলোতে আসলে জব পাওয়ার জন্য যেই পরিমাণের স্কিল, যেই পরিমাণ যে হায়ার এডুকেশনস বা এক্সপেরিয়েন্স দরকার, সেটা আসলে সবারই একটা শেখার মতন ব্যাপার। যাই হোক, আমরা এই বাইরে দিয়ে ঘোরার সাথে সাথে আমার বড় ভাইয়ের সাথেও প্ল্যানিং করছিলাম যে আমরা কিভাবে ওকে কালকে এয়ারপোর্টে, অনেক সকালে যেহেতু ওর ফ্লাইট, তো আমরা কিভাবে ওকে এয়ারপোর্টে পৌঁছে দিব। সো আমরা প্ল্যান করছিলাম যে আমরা এই এভারেট থেকে চলে যাব সিয়াটলের মেইন যে রেল স্টেশন সেইখানে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা হিউজ, কতটা বড় একটা কমপ্লেক্স, যে একটা কমপ্লেক্স থেকে আরেকটা কমপ্লেক্সে আপনি কখনোই হেঁটে যেতে পারবেন না। সেখানে আপনাকে ভেতরে ওয়ার্কারদের জন্য কিন্তু স্পেশাল কার সিস্টেমও আছে, যে যখন তারা একটা প্ল্যান্ট থেকে আরেকটা প্ল্যান্টে যাবে তখন কিন্তু তারা ওই কারটা ইউজ করতে পারবে। তো আমরা চান্সে ছিলাম যে যদি এই এভারেট ফ্যাক্টরি যদি কোনো হ্যাঙ্গার, অর্থাৎ যেখানে প্লেনগুলো স্টোর করা হয় বা রিপেয়ার করা হয়, সেই সেই ফ্যাক্টরি বা সেই প্ল্যান্টের যদি একটু দরজাটা খোলা থাকতো, আমরা জাস্ট বাইরে থেকে দেখতে পেতাম। তো জানি না কপালে কি আছে, তো আমরা ঘুরতে ঘুরতে চেষ্টা করছিলাম আর মনে মনে চাচ্ছিলাম যেন আমরা ওই হ্যাঙ্গারটা, আমরা ভেতরটা একটু হলেও যেন বাইরে থেকে দেখতে পাই। ট্যুরিস্টদের জন্য রয়েছে বোয়িংয়ের মিউজিয়াম, যেখানে অনেক অ্যারোপ্লেন কালেকশন রয়েছে। ইভেন কি হিস্ট্রিক বোয়িং যে ফার্স্ট যে অ্যারোপ্লেনটা ছিল, যেটার নাম কিনা রেড বার্ন, সেটাও কিন্তু ওই মিউজিয়ামে রয়েছে। এই ভিজিটে আমরা আসলে সময় করতে পারিনি ওই বোয়িংয়ের মিউজিয়ামে যাওয়ার। তো আমাদের ইচ্ছা আছে ইনশাআল্লাহ নেক্সট ভিজিটে আমরা যেন ওই বোয়িং মিউজিয়ামটা দেখতে পারি। আর আরেকটা অফ টপিক একটু বলে রাখি, আমার কাছে এই ইউএসএ ভিজিটের পর মনে হয়েছে যে ওইখানকার মানুষ আসলে খুবই গুছানো, এবং ওরা ওদের জীবনযাত্রা খুবই নিয়মের মধ্যে করে। তারা নিয়মের মধ্যে অফিসে যায়, সেখানে কাজ করে, এবং অফিস থেকে ফিরে এসে তারা তাদের ফ্যামিলিকে সময় দেয় বা জিমে যায় বা ফার্দার পড়াশোনা করে। সো এটা আমাদের কাছে সত্যি একটা দারুণ ব্যাপার ছিল যে আমরা একটা দেশের একটা নতুন কালচার সম্পর্কে জানতে পারলাম। তো এইখানে আমরা ভাইয়ার বোয়িং অফিসের বাসাটাও বোয়িং অফিসের বেশ কাছাকাছি হওয়াতে আমাদের বেশ ভালোই লাগছিল যে আমরা খুব কাছাকাছির মধ্যে থেকেই ঘুরে যেতে পারছি, বোয়িং অফিসটাকে ভালোভাবে দেখেও যেতে পারছি। তো যখন আমরা টার্ন নিলাম ঠিক ওই সময় লাকিলি আমরা যেটা চাচ্ছিলাম যে আমরা যদি হ্যাঙ্গারের ডোরটা ওপেন পেতাম, পরে দেখি যে এখানে একটা হ্যাঙ্গারের ডোর ওপেন। আমি জানি না কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন, কারণ আমরা তো মোবাইল দিয়ে ভিডিও করছিলাম আর অনেক দূর থেকে ভিডিও করছিলাম। সো আমরা যতটুকু সম্ভব জুম ইন করে ভিডিও করার চেষ্টা করছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন প্লেনের বিভিন্ন ছোট ছোট পার্টসগুলা, সেগুলো অ্যাসেম্বল করা হচ্ছে। দেন এটা একটা পুরোপুরি একটা অ্যারোপ্লেন মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, এবং অ্যারোপ্লেন তৈরি হয়ে যাওয়ার পরে সেটা চলে যায় পেইন্টের জন্য আরেকটা প্ল্যান্টে। সেইখানে একদম একেবারে ফিনিশিং যাকে বলে ওইটা দেওয়া হয়। আর এবং অনেক অনেক অ্যারোপ্লেন ওখানে রাখা ছিল। সো আমরা খুবই এক্সাইটেড হয়ে গেলাম। আসলে এটা আমরা আসলে ভাবিনি যে এইভাবে এত কাছ থেকে অ্যারোপ্লেন কিভাবে তৈরি হয়, বা অ্যারোপ্লেন তৈরির যে ফ্যাক্টরিটা আমরা যে এইভাবে দেখতে পারবো, বাইরে থেকে দেখতে পারবো, এটা আসলে আমরা কেউই এক্সপেক্ট করিনি। বাট এটার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভাই রেজাউল করিমকে, যার জন্য আসলে আমাদের এই বোয়িং ফ্যাক্টরিটা দেখার সৌভাগ্য হলো। আর বোয়িং এই ফ্যাক্টরিটার আশেপাশে এত সুন্দর গ্রিন, যে গ্রিন অনেক গাছ, তারপরে অনেক পাহাড়ি একটা এলাকা। এটা আসলে একটা খুবই একটা অন্যরকম অনুভূতি।
আপনারা যদি কারো কখনো সুযোগ হয় সিয়াটলে যাওয়ার, তো আপনারা অবশ্যই বোয়িংয়ের এই ফ্যাক্টরির পাশ থেকে ঘুরে আসবেন। আর যদি সম্ভব হয় অবশ্যই সেখানে গাইডেড ট্যুর নিতে পারেন বা বোয়িংয়ের মিউজিয়ামটা একটু ঘুরে আসতে পারেন। দেখতে দেখতে আমাদেরও ঘরে ফেরার সময় হয়ে যাচ্ছিল, যদিও আমার ভাই বলল যে আমরা একটু আমাদের এই সিয়াটলের যে রেল স্টেশন এটা থেকে আমরা একটু ঘুরে আসতে পারি। তো আমরা গাড়ি ঘুরিয়ে আস্তে আস্তে চলে গেলাম রেল স্টেশনের দিকে। একটা কথা না বললেই নয়, ইউএসএতে আমি আরেকটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে মানুষকে বিশ্বাস করা। যেমন প্রথম দিন আমরা যখন বাসে করে মুকেলটিও টার্মিনালের দিকে যাচ্ছিলাম, তো আমাদের জন্য এটা একেবারেই নতুন অভিজ্ঞতা ছিল, আমরা কিছুই জানি না। তো আমরা যখন বাসে উঠে পড়লাম এবং ওখানে দেখলাম যে ওখানে আসলে কোনো ক্রেডিট কার্ড সিস্টেম নাই, ওখানে কয়েন দিয়ে আপনাকে বাসের ফেয়ারটা পে করতে হবে, যেটা আমাদের হাতে তখন কয়েনটা ছিল না। সো আমাকে বাস ড্রাইভার বলল তুমি নিশ্চিন্তে এই বাস দিয়ে তুমি এই সিয়াটল শহরের যে কোনো প্রান্তে যেতে পারো, কোনো খরচ তোমার লাগবে না, কারণ তুমি হচ্ছে আমাদের এখানে একজন ট্যুরিস্ট এবং তুমি আমাদের এই সিয়াটলের ফার্স্ট ট্যুরিস্ট, যে এই ফার্স্ট তুমি এই বাসে উঠেছো। সো তুমি ইচ্ছা মতন সিয়াটল এক্সপ্লোর করতে থাকো, তোমাকে কোনো ধরনের কোনো কস্টিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সো আমার কাছে মনে হয় এটা বিশাল একটা ব্যাপার, মানুষকে এই যে বিশ্বাস করা, মানুষও খুব সুন্দর করে গুছিয়ে এখানে চলাফেরা করে, সত্যি অত্যন্ত শিক্ষণীয় একটা ব্যাপার। আর এর ফাঁকে আমরা দেখতে পেলাম এই এভারেটের কাছাকাছি সিয়াটলের আরেকটা এয়ারপোর্ট রয়েছে। আমরা ট্যাকোমা এয়ারপোর্ট দিয়ে আমরা কিন্তু ড্যালাস থেকে সিয়াটলে এসেছিলাম। তা আমরা একটু সিয়াটল রেল স্টেশনটা ঘুরে দেখলাম, ওখানে কিভাবে টিকিট পারচেস করতে হয়, কিভাবে কোথা থেকে কোন স্টেশনে যেতে হয়, এই বিভিন্ন ধরনের ইনফরমেশন জানলাম। তো আজকে এই পর্যন্তই, নেক্সট এপিসোডে দেখা হবে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।